হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আগের দিন একটা ক্লাস আমি নিয়েছিলাম সরল সুদ কষা। তো সরল সুদ কষার আগের দিন সূত্রগুলো শিখিয়েছিলাম এবং কয়েকটা অঙ্ক করা হয়েছিল। তো যাই হোক, আজকে আমরা ওই সরল সুদ কষার বাকি অংশটা করব। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। যাই হোক, এইভাবে অনলাইন পড়াশোনার মাধ্যমে এখন চালিয়ে যেতে হবে। স্কুল যতদিন না খুলছে আমাদের এইভাবেই পড়াশোনা করতে হবে। আর আমি তোমাদের আজকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তোমাদের কোনো প্রবলেম হলে, অঙ্কে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে পারো। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা অন্য কোনো বই থেকে যদি তোমরা কোনো অঙ্ক করো, সেই যদি অঙ্ক তোমাদের আটকে যায় বা না করতে পারো, সেক্ষেত্রে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। তোমরা সবাই লিখে নাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9563565426, 9563565426। এই নাম্বারে তোমরা অবশ্যই তোমাদের প্রশ্ন ছবি তুলে পাঠাতে পারো, আমি তোমাদের উত্তর করে দেব। আগের ক্লাসে তোমাদের 4-এর অঙ্ক পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 5-এর অঙ্কটা থেকে স্টার্ট করব। তো 5-এর অঙ্কটা দেখো, রয়েছে বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসেব করে লিখি। এখানে লক্ষ্য করে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের বার্ষিক সুদের হারটা দেওয়া আছে, সময়টা দেওয়া আছে, এবং মোট কত টাকা সুদ পেয়েছি আমরা 840 টাকা সেটাও দেওয়া আছে। আমাকে নির্ণয় করতে হবে কত টাকা আমরা জমা রেখেছিলাম। তো এক্ষেত্রে আমাদের আগে কি করতে হয়, অঙ্কে যেগুলো দেওয়া আছে প্রদত্ত, সেগুলো আগে আমরা সবসময় খাতায় লিখে নেব, তারপরে আমরা অঙ্কটা স্টার্ট করব। প্রদত্ত কি কি আছে? মোট সুদ আই সমান 840 টাকা, সময় ব্র্যাকেটে টি হচ্ছে 2 বছর, বার্ষিক সুদের হার আর সমান দেওয়া আছে 5.25%। নির্ণয় করতে হবে কি না, ধরি আসল সমান পি টাকা। এখন আমরা কি শিখেছিলাম? আমরা জানি আই সমান পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। এখান থেকে আমরা কি লিখতে পারবো? পি সমান 100 ইন্টু আই ডিভাইডেড বাই আর ইন্টু টি। তাহলে কি পেলাম আমরা? 100। আয়ের ভ্যালু কত? আয়ের মান কত? 840 বসিয়ে দিলাম। আর এর মান কত? 5.25। টি কত? 2 বছর। তাহলে এটা আমাকে এখন কাটাকুটি করে নিতে হবে। কাটাকুটি করে দেখতে হবে আমাদের কত এলো। তাহলে এখানে দশমিক একটা তুলে দিলে আমরা উপরে আরো একটা 100 দিয়ে গুণ করে দেব।
525 ইন্টু 2। তাহলে এটা কাটাকুটি করবো। এবার দেখি কার সঙ্গে কার কাটাকুটি যায়। 5 5 10 50, 5 5 25, 5 20 100। 2 দিয়ে যদি কাটি এটা 10 হয়ে যাবে। আরো যদি এটা 5 দিয়ে কাটি, 5 একে 5, সরি 5 দুগুণে 10, 5 একে 5। এটা যদি কাটি 5 দুগুণে 10। এবার 21 কে 84 দিয়ে আমরা কেটে যাবে, তাহলে হয়ে গেল 40। তাহলে গুণ করলে 40 দুগুণে 80, 80 ইন্টু 100, তাহলে 8000। তাহলে আমাদের দাঁড়ালো 8000 টাকা। তাহলে এই 8000 টাকা কি হলো? অতএব তিনি ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। তো এখন দেখো, এই যে অঙ্কটা আমরা করলাম, এটাকে আমরা আগে গাণিতিক ভাষায় সমস্যাটি লিখে আমরা পাটিগণিতের নিয়মেও করতে পারতাম। এখানে আমরা ফর্মুলা বা সূত্র ব্যবহার করলাম, কিন্তু আমরা পাটিগণিতের নিয়মেও করতে পারতাম। তাহলে পাটিগণিতের নিয়মে করলে এটা কিভাবে করা যেত সেটা একটু দেখে নিই। তাহলে পাটিগণিতের কোন নিয়মে করলে এইভাবে করতাম। গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, তাহলে এটা হবে আমাদের এখানে মোট সুদ আমাদের কত পাওয়া গেছে? 840 টাকা। সময় হচ্ছে 2 বছর। বার্ষিক সুদের হার হচ্ছে 8%। তাহলে বার্ষিক সুদের হার 8% মানে হচ্ছে 5.25%। এটা আমি লিখে রাখলাম। অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে এত টাকা। আমাকে এখন নির্ণয় করতে হবে আসল। তাহলে আসলটাকে আমাকে সব থেকে ডান দিকে রাখতে হবে। আর কি এখানে পাবো আমরা? একটা পাবো সময়, সময়টা হচ্ছে বছর। আর একটা পাবো মোট সুদ। তাহলে মোট সুদ এখানে যদি আমরা 5.25 টাকা পাই 1 বছরে, তাহলে আসল হবে 100 টাকা। তাহলে এখন আমরা সুদ পেয়েছি মোট কত? 840 টাকা। সেটা আমরা কত বছরে পেয়েছি? 2 বছরে। তাহলে আসল কত? তাহলে এইভাবে আমরা গাণিতিক ভাষায় সমস্যাটি লিখে নিলাম। এরপরে এটাকে আমরা ঐকিক নিয়মের সাহায্যে করব। 5.25 টাকা সুদ 1 বছরে পাওয়া গেলে আসল হবে 100 টাকা। তাহলে 1 টাকা সুদ 1 বছরে পাওয়া গেলে আসল হবে, কি হবে আমাদের? 1 টাকা সুদ পাওয়া গেলে আসলও কম রাখলেই চলবে, তাহলে এটা ভাগ হবে। এরপরে আমার সুদ কত? 840 টাকা। তাহলে 840 টাকা সুদ 1 বছরে পাওয়া গেলে আসল আমার বেশি চাই। তাহলে আসল আমার বেশি চাই, তাহলে গুণ হয়ে গেল। আর কি না, 840 টাকা সুদ 2 বছরে পাওয়া গেলে আসল হবে 100 গণিত 840 বাই 5.25। তাহলে এখানে কি হবে? দুইটা
কারণ 2 বছরে পেতে চাইছি, অর্থাৎ সময়টা আমার বেশি। সময়টা যদি আমার বেশি হয়, আসলটা কম হলেও চলবে, তাহলে 2 দিয়ে ভাগ। তাহলে লক্ষ্য করে দেখো, সে আগের মতনই চলে এলো আমাদের। আমরা সেই আবার দশমিকটাকে নিচে তুলে দিয়ে এটা যদি কাটাকুটি করি, তাহলে আমরা সেই 8,000 টাকা পেয়ে যাব। তাহলে এইভাবে আমাদের দেখতে পাচ্ছি আমরা 2 রকম নিয়মে করলাম, একটা ফর্মুলা দিয়ে আর একটা ঐকিক নিয়মের সাহায্যে। এরপরে আমরা করব 6 অঙ্কটা। 6 অঙ্কটা তোমরা প্রত্যেকেই দেখছো তোমাদের বইতে। 6 অঙ্কটা আছে কি, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। এখানে বলা আছে প্রত্যেক মাসে, এটা তোমরা খেয়াল করবে, প্রত্যেক মাসে আছে তিনি কত টাকা ধার নিয়েছিলেন। কারণ আমরা জানি সময়কে সবসময় বছরে পরিবর্তিত করতে হবে, এখানে প্রত্যেক মাসে বলা আছে 378 টাকা করে সুদ। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো, এখানে প্রতি মাসে সুদ হচ্ছে 378 টাকা। তাহলে অতএব 1 বছরে সুদ 378 ইন্টু 12 টাকা। আমরা এখানে কখনোই গুণ করব না, কারণ পরবর্তীকালে যখন ক্যালকুলেশন করব তখন কাটাকুটি হয়ে যাবে। তাহলে প্রতি মাসে সুদ পেয়ে গেলাম 378 টাকা, তাহলে বছরে সুদ পেয়ে গেলাম এটা। সময়টা তাহলে পেয়ে গেলাম এখানে 1 বছর, তাহলে এখানে সময় হলো টি সমান 1 বছর। তাহলে 1 বছরের সুদ এটাই হয়ে গেল আমার মোট সুদ। আর কি বলে দেওয়া আছে না, বার্ষিক সুদের হার। তাহলে বার্ষিক সুদের হার হচ্ছে % সেটা হচ্ছে 12%। তাহলে আমাকে নির্ণয় করতে হবে কি, এখানে আমাকে নির্ণয় করতে হবে আসল। তাহলে আসল সমান ধরে নিলাম পি টাকা। তাহলে ধরি আসল সমান পি টাকা। তাহলে আমরা জানি পি ইজ ইকুয়াল টু 100 গুণিত আই বাই আর ইন্টু টি। তাহলে 100 গুণিত এখানে আই কত, আই হচ্ছে মোট সুদ মানে 378 গুণিত 12, আর আর কত এখানে 12, সময়টা হচ্ছে 1 বছর। তাহলে এখানে 12 আর 12 কেটে গেল। তাহলে খুব সহজে এটা 378 পাশে দুটো শূন্য বসে গেল। তাহলে এটা আমার আসল হয়ে গেল। তাহলে অতএব তিনি 37,800 টাকা ধার নিয়েছিলেন। তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে, এখানে এই গুণটা করবে না, কারণ এই গুণটা করবে, এখানে গুণটা বসাবে, আবার কাটাকুটি করবে, এটা এইভাবেই রেখে দেবে। তাহলে দেখা যাচ্ছে এখানে 12 আর 12 আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, আমার সুবিধা হয়ে যাচ্ছে। সেখানে ক্যালকুলেশনে কিছু টেকনিক আছে, যে টেকনিক গুলো তোমরা ইউজ করবে, ব্যবহার করবে, অর্থাৎ কিছু নিয়ম ব্যবহার করবে। যখন দেখবে উপর নিচে কাটাকুটি হয়ে যেতে পারে, তখন আমরা সেগুলোকে গুণ আর করব না, একদম শেষে গিয়ে কাটাকুটি করব। তাহলে এটা আমাদের 6 অঙ্কটা আমরা করলাম। 6 অঙ্ক হলো। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক, অর্থাৎ 7 অঙ্কটা। 7 অঙ্কটা তোমরা লক্ষ্য করে দেখো, এখানে দেওয়া রয়েছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে।
অর্থাৎ এখানে শুধুমাত্র বার্ষিক 6% সরল সুদ বলা আছে, আর কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে সেটা বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? তাহলে প্রথমে আগে যেটা দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নিই। তাহলে এখানে প্রদত্ত হচ্ছে এখানে আমাদের বার্ষিক সুদের হার, এটা হচ্ছে R% বা 6% বার্ষিক সুদের হার। এখন ধরি আসল হচ্ছে 100 টাকা। পি ধরে এক্স ধরেও তোমরা করতে পারো বা পি ধরে করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এখানে 100 ধরেও করা যাবে। তাহলে আসল সমান 100 টাকা আমরা ধরে নিলাম। এবার আসল 100 টাকা ধরে নিলে আমাকে বলেছে যে কত বছরে দ্বিগুণ হবে। তাহলে দ্বিগুণ হওয়ার অর্থ হচ্ছে সুদে মূলে দ্বিগুণ হচ্ছে, তার মানে সুদ আসল বা যেটাকে আমরা স্ববৃদ্ধি মূল বলি, তাহলে সুদ আসল হবে 200 টাকা। তাহলে অতএব সুদ হলো 200 মাইনাস 100 সমান 100 টাকা। তাহলে সময়টা ধরে নিচ্ছি। তাহলে ধরি আমাকে সময়টা নির্ণয় করতে হবে। সময় সমান টি বছর। তাহলে আমাদের কি দাঁড়ালো? এখন আমাকে নির্ণয় করতে হবে সময়টা। তাহলে সময়ের সূত্র কি? না টি সমান 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু আর। তাহলে এখানে 100, আই কত? এখানে আই মানে এখানে সুদ, মোট সুদ, এটাই আমাদের এখানে আই। তাহলে মোট সুদ আই কত? 100। আসল কত? সেটাও 100। আসল আমাদের পি, এটা পি, তাহলে এটাও 100। আর আর কত? আর হচ্ছে 6। তাহলে 100 100 কেটে গেল। তাহলে এটা 2 দিয়ে কাটবে, এটা 2 দিয়ে কাটবে, 50। তাহলে 50/3 বছর। তাহলে এটা কত হচ্ছে? 16 পূর্ণ 2/3 বছর। আমরা এগুলো এক্স ধরেও করতে পারবো, অসুবিধা কিছু নেই। বেশ, তাহলে এরপরে নেক্সট হচ্ছে পরের অঙ্ক, অর্থাৎ 8 অঙ্ক। 8 অঙ্কে কি বলা আছে? না বলা আছে মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। অর্থাৎ সুদটা আসলে 3/8 অংশ। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করে দেখি। বেশ, তাহলে এখানে কি কি প্রদত্ত আছে আগে লিখে নি। তাহলে 8 অঙ্ক প্রদত্ত হচ্ছে এখানে সময়। প্রথমেই আমাকে সময়টা প্রদত্ত আছে, সেটা হচ্ছে 6 বছর। এবার এখানে আগেরটার মতনই আমরা 100 ধরতে পারি বা 100 ধরতে পারি। তাহলে আসল পি সমান 100 টাকা। আর সুদ কত বলে দিয়েছে? আসলের সুদ আই, আসলের 3/8 অংশ। আমরা কি বলেছিলাম? এখানে কাটাকুটি করব না, যেমনটি আছে তেমনটি আমরা রেখে দেবো, লাস্টে গিয়ে কাটাকুটি করব। তাহলে বার্ষিক সরল সুদের হার কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে ধরি বার্ষিক সুদের হার সমান R%। তাহলে আমাকে এখন আর নির্ণয় করতে হবে। তাহলে আর ইজ ইকুয়াল টু 100 আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। 100
সুদ বসিয়ে দিলাম, আই বসিয়ে দিলাম 100 ইন্টু 3/8 ডিভাইডেড বাই পি ইন্টু টি। পি হচ্ছে 100 আর টি হচ্ছে এখানে 6 বছর। এই 8 কিন্তু তলাতেই আছে, তাহলে এই 100 100 কেটে গেল, 3 দুগুণে 6 কেটে গেল, 2 দিয়ে 50 কাটলো, তাহলে 2 দিয়ে 50 হলো কেটে, সরি 2 দিয়ে 100 কেটে 50 হলো, 50/8 আরো কাটবে, তাহলে এটা হয়ে গেল 25/4। কত? 25/4%। 25/4% মানে হচ্ছে 6.14%। তাহলে এটাই হয়ে গেল বার্ষিক সুদের হার। অতএব বার্ষিক সুদের হার সমান 6.14%। এরপরে আমরা 9 অঙ্কটা করব। 9 অঙ্কটা আগে আমরা একটু পড়ে নিই, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, তোমরা দেখছো। তো 9 অঙ্কটাতে দেখো, এখানে রয়েছে দেখো, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংকে থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে? অর্থাৎ আমাকে এখানে দুটো হিসাব করতে হবে। একটা, ব্যাংক থেকে তিনি মোট কত সুদ দিতে হচ্ছে ব্যাংকে টাকা নিলে, আর সমবায় সমিতিতে টাকা নিলে তাকে কত সুদ দিতে হচ্ছে। এই দুটোকে আমরা মাইনাস করে দেবো, অর্থাৎ বিয়োগ করে দেবো, তাহলে কত টাকা সুদ বাবদ বাঁচবে সেটা আমরা পেয়ে যাব। তো সেটা করব কিভাবে? আমরা এইভাবে করে নিই। বাঁ দিকটাই করলাম সমবায় সমিতি, আর এদিকটা করলাম ব্যাংক। তাহলে সমবায় সমিতি থেকে আমাদের কি কি পাওয়া গেল? আমাদের আসল তো সব জায়গাতে একই রকম, তাহলে পি সমান এখানেও 5,000 টাকা, পি সমান এখানেও 5,000 টাকা। এখানে সুদের হার আর, এটা হচ্ছে 4%, না ঠিকই আছে, আর এখানে আর হচ্ছে 7.4%। এখানে আমাদের টি হচ্ছে 1 বছর, এখানেও আমাদের টি হচ্ছে 1 বছর। তাহলে এখানে আমাদের মোট সুদ কত পাচ্ছি দেখে নিই 1 বছরে, অর্থাৎ সমবায় সমিতি মোট 1 বছরে কত সুদ নেবে। সমবায় সমিতি নেবে 200 টাকা, আর এখানে I is equal to P আর T by 100 করলে 5,000 into 7.4 into 1 divided by 100 করলে দুটো শূন্য কেটে গেল, এখানে 50-এর সঙ্গে 74, ঠিক আছে। তাহলে এটা 370, অর্থাৎ 370 টাকা। তাহলে এখানে 370 টাকা ব্যাংক আমাদের সুদ নিচ্ছে, সমবায় সমিতি সুদ নিচ্ছে 200 টাকা, তাহলে অবশ্যই সমবায় সমিতি থেকে নিলে আমার লাভ বেশি হতো। এবং সমবায় সমিতি থেকে নিলে আমার কত টাকা বেশি লাভ হতো? না, বছরে সুদ বাবদ, অতএব দিয়ে দাও, বছরে সুদ বাবদ 370 মাইনাস 200 সমান 170 টাকা বাঁচবে। এটাই আমার উত্তর হলো। এরপর আমরা 10-এর অঙ্কটা করব। 10-এর অঙ্কটা তোমরা দেখো বই থেকে রয়েছে, যদি
292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসেব করে লিখি। এখানে একদিনের সুদ দেওয়া আছে, তাহলে একদিনের সুদটাকে আমাকে 1 বছরের সুদে পরিবর্তিত করে নেবো, তাতেই আমার সুবিধা বেশি হবে। তাহলে এখানে আসল টাকা বলে দেওয়া আছে, আসল পি সমান 292 টাকা, আর একদিনের সুদ 5 পয়সা, তার মানে 5/100 টাকা। তাহলে 365 দিনের সুদ, আমরা জানি 365 দিন মানে 1 বছর, তাহলে 365 দিনের সুদ হবে 5 গুণ 365/100 টাকা। এই গুণটা আমরা আবার করব না, কারণ আমরা শেষে কাটাকুটি করে দেব। এবার আমাদের কি নির্ণয় করতে হবে, এখানে পি বলে দেওয়া আছে। একদিনের সুদ মানে বলা ছিল, আমরা 1 বছরের সুদ বার করে নিলাম, তাহলে এখানে সময়টাও পেয়ে গেলাম। আচ্ছা, অর্থাৎ সময়টা আমরা পেয়ে গেলাম টি সমান 1 বছর পেয়ে গেলাম, কারণ আমরা 1 বছরের সুদ বার করলাম। তাহলে আমাকে এখন নির্ণয় করতে হবে কি, সুদের হার, অর্থাৎ আমাকে নির্ণয় করতে হবে আর। তাহলে আর সমান 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তাহলে 100 ইন্টু আই, এখানে কত, আই হচ্ছে এটা, যেটা আমাদের সুদ, 5 গণিত 365/100, এটা ডিভাইডেড বাই পি ইন্টু টি। পি হচ্ছে এখানে 292, আর টি এখানে 1 বছর। তাহলে দেখো এই 100 এই 100 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে এবার 365 আর 292 এর মধ্যে এবার আমাকে কাটাকুটি করতে হবে। দেখো 73কে দিয়ে যদি আমরা কাটাকুটি করি, 73 5-এ 365 হয়, আর 73 4-এ আমাদের হয় 292। তাহলে আমরা পেলাম 25/4, তার মানে হচ্ছে 6 পূর্ণ 1/4%। তাহলে অতএব বার্ষিক সুদের হার সমান 6 পূর্ণ 1/4%। এরপরে আমরা 11 অঙ্ক করব। 11 অঙ্ক দেখো, বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে? অর্থাৎ এখানে সময়টা নির্ণয় করতে বলেছে। এখানে আমাদের সময়টা নির্ণয় করতে হবে। কি কি দেওয়া আছে দেখে নি। এখানে আসল দেওয়া আছে 600 টাকা, আর কি দেওয়া আছে, মোট সুদ আই, এটাও দেওয়া আছে 168 টাকা। এগুলো সবই আমাদের প্রদত্ত। তাহলে প্রদত্ত পি সমান 600 টাকা, আই সমান 168 টাকা। বার্ষিক সুদের হার আর সমান হচ্ছে 8%। আমি কিন্তু এই অঙ্কগুলোয় শুধুমাত্র পি, আই আর আর লিখছি, তোমরা কিন্তু আসল লিখে ব্র্যাকেটে পি লিখবে, মোট সুদ ব্র্যাকেটে আই, এবং সুদের হার লিখে, বার্ষিক সুদের হার লিখে ব্র্যাকেটে আর লিখবে। এটাই নিয়ম। হ্যাঁ, আমি অঙ্ক অনেকগুলো করতে হবে, সময় অনেক বেশি লেগে যাবে, তাই ক্লাসটাকে শেষ করতে হবে, তাই আমি এইভাবে করছি। এখন সময়টা নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাকে টি নির্ণয় করতে হবে। টি এর সূত্র হচ্ছে 100 ইন্টু আই বাই পি ইন্টু আর। তাহলে 100 গুণ 168, নিচে হবে 600 আর 8। তাহলে এটা এবার কাটাকুটি আমাদের করতে হবে। এখানে দুটো শূন্য তো আমাদের কেটেই গেল। এটা দেখি এবার 6 দিয়ে বিভাজ্য হবে কিনা, কারণ এটা 2 দিয়েও বিভাজ্য, 3 দিয়ে বিভাজ্য। তোমাদের আমি পরে একটা ক্লাস নেব
যেখানে আমাদের এই বিভাজ্যতার নিয়ম, গুণের বিভিন্ন নতুন ধরনের কৌশল, সেগুলো গুণ ভাগের, সেগুলো দেখাবো আস্তে আস্তে। তো এটা যদি আমরা কাটাকুটি করি, 6 দুগুণে 12, 48, 6 8 48, 4 দুগুণে 8, 4 7 28। তাহলে এখানে আমরা পেলাম 7/2 বছর। 7/2 বছর মানে হচ্ছে 3.5 বছর। তাহলে আমার মোট সময় হচ্ছে 3.5 বছর। অতএব মোট সময় লাগবে 3.5 বছর। এরপরে আমরা 12 অঙ্ক করব। তো 12 অঙ্কটা একটুখানি আমরা দেখে নিই। 12 অঙ্কতে বলা আছে, দেখো, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। তাহলে এখানে আমাকে কি কি দেওয়া আছে? বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে, হ্যাঁ, মোট আসল টাকাটা দেওয়া আছে, এবং সুদে আসলে মানে সবৃদ্ধিমূলটা দেওয়া আছে। তাহলে আমাকে এখানে সময়টা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখি কিভাবে করব। তাহলে যেগুলো প্রদত্ত আছে আগে আমরা লিখে নিই। এখানে প্রদত্ত হচ্ছে বার্ষিক সরল সুদের হার অর্থাৎ আর সমান হচ্ছে 10%। এরপর আমাদের কি প্রদত্ত আছে? আসল পি সমান হচ্ছে 800 টাকা। আর বলা আছে সুদে আসলে অর্থাৎ অ্যামাউন্ট টু, যেটাকে আমরা বলি, অর্থাৎ সুদে আসলে সেটা হচ্ছে 1200 টাকা। এবং আমাদের এখান থেকে অবশ্যই সুদটা নির্ণয় করা যায়, কারণ আই ইজ ইকাল টু এ মাইনাস পি হয় সর্বদা। সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলে সুদটা পড়ে থাকে। তাহলে 1200 থেকে 800 বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পেলাম 400 টাকা। এটা আমার হয়ে গেল আসল। আমাকে নির্ণয় করতে হবে কি? সময়, অর্থাৎ টিটা আমায় নির্ণয় করতে হবে। তাহলে টি এর ফর্মুলা কি? 100 গুণ আই বাই পি ইন্টু আর। তাহলে 100 গুণ 400, পি হচ্ছে 800, আর হচ্ছে 10। তাহলে 400 আর 800 কেটে 2 হলো, 10 এটা কেটে গেল, 2 এটা কেটে 5 হলো। তাহলে মোট পাওয়া গেল 5 বছর। তাহলে উত্তর হয়ে গেল 5 বছর। অতএব 5 বছরের জন্য ব্যাংকে জমা ছিল। এরপরে আমরা 13 অঙ্ক করব। 13 অঙ্কটা একটু পড়ে দেখো, একটু অন্যরকম বলেছে। কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। এখানে আমাকে দুটো জিনিস নির্ণয় করতে হবে, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে বার্ষিক শতকরা সরল সুদের হার। এখন লক্ষ্য করে দেখো, বলা আছে যে 7 বছরে সুদে আসলে হচ্ছে 7100 টাকা আর 4 বছরে সুদে আসলে 6200 টাকা। তাহলে আমরা এখন এটা একটু লিখে নিই। প্রথমে দেখো, 7 বছরের সুদ আসল হচ্ছে 7100 টাকা, আর 4 বছরের সুদ আসল হচ্ছে 6200 টাকা। একটু যদি আমরা ভালো করে চিন্তা করি তাহলে দেখতে পাবো 7 বছরের সুদ আসল মানে এখানে আসল আছে আর 7 বছরের সুদ আছে। 7 বছরের তো আসল হয় না, তাহলে আসল আছে আর 7 বছরের সুদ আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আসল যুক্ত 7 বছরের সুদ, এটা সমান হচ্ছে 7100। আবার এটা লিখতে পারি দ্বিতীয়টা থেকে যে আসল
প্লাস 4 বছরের সুদ হচ্ছে 6200। আসল তো আর আলাদা হবে না, আসল তো একই হবে। তাহলে আমরা যদি এটাকে এখন বিয়োগ করি তাহলে লক্ষ্য করে দেখো আমাদের আসলটা কেটে গেল। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? 3 বছরের সুদ। 7 বছরের সুদ থেকে 4 বছরের সুদ বিয়োগ হয়ে গেল, তাহলে আমরা পেলাম কত? 3 বছরের সুদ। তাহলে এখান থেকে আমরা পেলাম 900 টাকা, 3 বছরের সুদ পেলাম। তাহলে এখান থেকে অবশ্যই 1 বছরের সুদ পেয়ে যাব। 1 বছরের সুদ পেয়ে গেলাম 900/3 সমান 300 টাকা। আবার এখানে লক্ষ্য করে দেখো 4 বছরের সুদ আর আসল মিলে আছে 6200 টাকা। তাহলে আমি 4 বছরের সুদ নির্ণয় করে নিই, তাহলে আমার সুবিধা হবে। 4 বছরের সুদ হয়ে গেল 4 × 300 সমান 1200 টাকা। তাহলে এটা 4 বছরের সুদ বেরিয়ে গেল। আর 4 বছরের সুদে আসলে আমরা জানি 6200 টাকা। তাহলে অতএব আসলটা বেরিয়ে যাবে। তাহলে আসল সমান হয়ে যাবে 6200 থেকে, কারণ 6200 হচ্ছে আসল আর 4 বছরের সুদ। 4 বছরের সুদ আমরা পেয়ে গেছি, তাহলে আসলটা পেয়ে যাব। তাহলে 6200 থেকে আমরা 1200 টাকা বিয়োগ করে দিলাম, তাহলে আমরা পেয়ে গেলাম 5000 টাকা। তাহলে 5000 টাকা আমার আসল বা মূলধন পেয়ে গেলাম। এবার 5000 টাকা যখন আসল পেয়ে গেলাম, 1 বছরের সুদ পেলাম 300 টাকা, তাহলে আমরা সুদের হার খুব সহজেই নির্ণয় করতে পারবো। আমরা R সমান 100 × I/P × T এই ফর্মুলায় বসিয়ে দিই। তাহলে 100 × 1 বছরের সুদ হচ্ছে 300 টাকা, P হচ্ছে 5000 টাকা, T হচ্ছে 1 বছর। তাহলে 1 2 1 2 কেটে গেল, 50 2 × 100, তাহলে 3 2 6%। তাহলে আমরা পেয়ে গেলাম আসল হচ্ছে 5000 টাকা, সুদের হার হচ্ছে 6%। তাহলে 5000 টাকা আসল, 6% সুদের হার। এটা তোমরা শেষে অ্যান্সার লিখে নেবে। এরপরে আমরা 14 অঙ্কটা করব। 14 অঙ্কটা আমরা একটুখানি দেখে নিই। প্রথমে বলেছে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা ও 2480 টাকা ফেরত পান। তাহলে 2360 আর 2480 এগুলো হচ্ছে সুদে আসলে। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসেব করে লিখি। তাহলে এখানে আমাদের যেগুলো যেগুলো দেওয়া আছে আগে লিখে নিই। আমরা আগের অঙ্ক একটা এরকম অঙ্ক করলাম সেই সমবায় সমিতি দিয়ে। এখানে আমরা ব্যাংক আর পোস্ট অফিস বলে করব। তাহলে এখানে এদিকে করলাম ব্যাংক আর এদিকে করলাম পোস্ট অফিস। ঠিক আছে, আসল তো দুদিকেই 2000 টাকা করে, এদিকেও 2000, এদিকেও 2000। ঠিক আছে, সময়টা তাহলে টি, এটাও 3 বছর, এদিকেও 3 বছর, আর এদিকেও 3 বছর। কিন্তু অ্যামাউন্ট টু মানে হচ্ছে সুদে আসলে, যাকে আমরা স্ববৃদ্ধি মূল বলি। তাহলে স্ববৃদ্ধি মূলটা লক্ষ্য করে দেখো, স্ববৃদ্ধি মূলটা কিন্তু আলাদা আলাদা। অর্থাৎ এখানে স্ববৃদ্ধি মূল হচ্ছে 2360 আর এখানে স্ববৃদ্ধি মূল হচ্ছে 2480 বা সুদে আসলে। তাহলে আয়টাও আলাদা আলাদা হবে, অর্থাৎ সুদের পরিমাণ। তাহলে এখানে সুদের পরিমাণ 2360 মাইনাস 2000, তাহলে হবে 360 টাকা। অবশ্যই এগুলো টাকা হবে, এটাও টাকা হবে, একক ছাড়া তো এগুলো লেখা যায় না। তাহলে আই সমান কত? এখানে এখানে হবে 2480 থেকে 2000 টাকা বিয়োগ, তাহলে হবে 480 টাকা। তাহলে এখানে আমি
আর নির্ণয় করে নিই, আর এখানেও আর নির্ণয় করে নিই, দুটো আর এর অনুপাত করে দেবো। তাহলে এখানে আর কত ধরলাম, এখানের যে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার সেটাকে আমরা R1 ধরলাম। তাহলে R1 সমান কত হবে, 100 গুণ I বাই P ইন্টু টি, এটাই ফর্মুলা। তাহলে 100 ইন্টু 360 ডিভাইডেড বাই 2000 ইন্টু টি মানে হচ্ছে 3। আর এখানে R2 সমান কত, একই ফর্মুলা, 100 ইন্টু I বাই P ইন্টু টি। তাহলে 100 ইন্টু এখানে I হচ্ছে 480 আর P আর টি একই। আমরা এই গুণগুলো করব না, আমাদের কি করতে বলেছে, তাদের সুদের হারের অনুপাত। অতএব সুদের হারের অনুপাত সমান, দেখো আমরা এটা ইস্টু এটা হবে, তাহলে 100 ইস্টু 360 বাই 2000 ইন্টু 3 ইস্টু 100 ইন্টু 480 ডিভাইডেড বাই 2000 ইন্টু 3। এই যে ইস্টুতে যখন এরকম থাকবে, একটা সহজ হিসাব শিখিয়ে দিই, এই 2000 এর সঙ্গে এই 2000 কেটে দেবে, এই 3 এর সঙ্গে এই 3 কেটে দেবে, কারণ এই দুটোই নিচে আছে। আবার এই দুটো ওপরে আছে, ওপরের সাথে ওপরের কাটাকুটি করবে, এখানে শূন্যর সঙ্গে শূন্য কাটাকুটি করবে। তাহলে শেষমেশ কি হলো, 36:48। লক্ষ্য করে দেখো, আবার 6 দিয়ে কাটাকুটি যাবে, 6 6 36, 6 8 48। আবার দেখো 2 দিয়ে কাটাকুটি যাবে, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো, সুদের হার অনুপাত 3:4। তাহলে কি হলো, আমাদের খুব শক্ত ক্যালকুলেশন, এই গুণ টুন গুলো করে এগুলো ভাগ করে আমরা করব না, আমরা এখানে কাটাকুটি করব। সবসময় কাটাকুটিতে বেশি মন দেব। আজকে আর একটা অঙ্ক করিয়ে আজকে এই ক্লাসটা শেষ করব। তোমাদের ওই 15 থেকে 19 পর্যন্ত বাড়ির কাজ দেওয়া রইলো, তোমরা বাড়িতে করবে। আমরা পরের ক্লাসে ওইগুলো দেখব এবং ওগুলো আমরা সমাধান করব পরের ক্লাসে। আজকের এই ক্লাসে লাস্ট যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 20 অঙ্কটা। তোমরা ভালোভাবে দেখো 20 অঙ্কটা কি আছে। 20 অঙ্কতে বলেছে, রথীন বাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমন ভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে 1,20,000 টাকা করে পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 18 বছর। অর্থাৎ বড় মেয়ের বয়স হচ্ছে 13 বছর এবং ছোট মেয়ের বয়স হচ্ছে 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে দেখি। এই অঙ্কটা আমরা কিভাবে করব সেটা এখন আমরা দেখব। তাহলে দেখি, এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা দুটো ঘর করলাম, একটা বড় মেয়ে আর একটা ছোট মেয়ে, একদিকে বড় মেয়ে একদিকে ছোট মেয়ের হিসাব করব। তো বড় মেয়ের ক্ষেত্রে দেখো, বড় মেয়ের যখন 18 বছর বয়স হবে, বড় মেয়ের এখন বর্তমান বয়স হচ্ছে 13 বছর, তাহলে 18 বছর বয়স হওয়া মানে বড় মেয়ের জন্য সময় টোটাল পাওয়া যাবে 18 থেকে 13 বিয়োগ, তার মানে 5 বছর। সুদের হার যেটা R%, সেটা অবশ্যই আমাদের বলা আছে 10%। ঠিক আছে। ছোট মেয়ের ক্ষেত্রে কি না, ছোট মেয়ের ক্ষেত্রে এখন ছোট মেয়ের বয়স 8 বছর, তাহলে 18 থেকে আমাকে 8 বিয়োগ করতে হবে, তাহলে আমি মোট সময় পাবো ছোট মেয়ের জন্য 10 বছর। সুদের হার একই থাকবে, অর্থাৎ 10%। বার্ষিক সুদের হার হচ্ছে 10%। সুদে আসলে এখানে কত পেতে হবে, 1,20,000 টাকা। আর এখানেও সুদে আসলে আমাকে পেতে হবে 1,20,000 টাকা। আমরা XY ধরে করতে পারি, কিন্তু আমরা এখানে XY না ধরে
আমরা একটু অন্য রকমের একটা টেকনিক ব্যবহার করছি। XY না ধরে ওইভাবে আমরা করব না। আমরা ধরে নিচ্ছি যে যদি ধরি এখানে যদি আসল হতো, ধরলাম P 100 টাকা, তাহলে 10% সুদের হারে 5 বছরে কত আমরা মোট সুদ হতো? 100 টাকা 10% সুদ বার করি, তাহলে I is equal to P R T by 100, মানে অবশ্যই 50 টাকা। তাহলে সুদে আসলে কত হতো? 100 প্লাস 50 সমান 150 টাকা। তাহলে 150 টাকা যদি সুদ আসল হয়, তাহলে আসল হচ্ছে সেক্ষেত্রে 100 টাকা। আমার সুদ আসল আছে 1,20,000, তাহলে আসল কত? তাহলে এখানে আমরা একটা অনুপাত সমানুপাতের নিয়ম ব্যবহার করি। তাহলে সুদ আসল হচ্ছে 150, সেটা ইস টু আসল, তার মানে হচ্ছে সুদ আসল ইস টু আসল, অর্থাৎ সবৃদ্ধিমূল ইস টু আসল সমান, এখানেও তাই হবে, সবৃদ্ধিমূল ইস টু আসলটা ধরে নিলাম x টাকা। আমরা অনুপাত সমানুপাতের নিয়মে কি জানি? প্রথম আর শেষ গুণ করব সমান মাঝের দুটো। তাহলে বা আমরা কাটাকুটিও করতে পারি, কোনো অসুবিধা নেই। আগেই আমরা বললাম যে কাটাকুটি করতেই পারি, অর্থাৎ এইটার সাথে আমরা কাটাকুটি করতে পারি, অবশ্যই এটা করতে পারি। আবার 15-র সাথে এটা কাটাকুটি করতে পারি, 15 8 120, দুটো শূন্য। তাহলে এখানে আমাদের কি পাওয়া গেল? 1:100 সমান 800:x। তাহলে এখান থেকে আমরা পেলাম 1 into x, তাহলে x সমান মাঝের দুটোর গুণফল, তাহলে 800 পিঠে দুটো শূন্য, তার মানে অ্যাকচুয়ালি আমরা পেয়ে গেলাম 80,000 টাকা। অর্থাৎ বড় মেয়ের জন্য আমরা 80,000 টাকা রাখতে হবে, অর্থাৎ রথীন বাবুকে আমাদের 80,000 টাকা রাখতে হবে। তাহলে রথীন বাবুকে কত টাকা রাখতে হলো? 80,000 টাকা। এখানেও তাই করছি, এখানেও আমরা যদি আসল ধরে নিচ্ছি 100 টাকা, তাহলে আই সমান অবশ্যই হবে, একটা সহজ টেকনিক শিখিয়ে দিচ্ছি তোমাদের। এখানেও দেখো সহজ টেকনিকটা কি, এখানে 10% করে 5 বছরের সুদ আছে। তাহলে যদি তুমি 100 আসল ধরে নাও, তাহলে 5 10 50 করে নিয়ে এর সঙ্গে যোগ করে দেবে, তাহলেই আমার সুদে আসলে বেরিয়ে যাবে। অর্থাৎ সুদটা 5 10 50 টাকা হবে, আর সুদে আসলে 150 টাকা হবে। এখানেও তাই 10 10 100 টাকা হবে, 100 100 200 টাকা হবে। আমরা করেই দেখি, তাতেও করে দেখি কত আসছে। 100 100 কেটে গেল, তাহলে সুদ এলো 100 টাকা। তাহলে সুদে আসলে কত এলো? 100 প্লাস 100 সমান হচ্ছে 200 টাকা। তাহলে সুদে আসলে কত হলো আমাদের? 200 টাকা। এখন আমরা এখানে ওই একই টেকনিক ইউজ করব। তাহলে সুদে আসলে ইস টু সুদ সমান এদিকে আবার সুদে আসলে, অর্থাৎ 1,20,000 টাকা ইস টু এদিকে আবার এক্স বা ওয়াই, এখানে এক্সই ধরলাম, অসুবিধা কিছু নেই, কারণ দুটো আলাদা আলাদা দাগ কেটে নিয়েছি মাঝখানে। তাহলে এখানে আবার কাটাকুটি করি, এই 0 0 0 0 কেটে গেল, 2 এর সঙ্গে এটা 6 দুগুণে 12 কেটে 600 হলো। তাহলে এদিকে 1 পড়ে রইলো, 1-এর সঙ্গে x গুণ করলে হলো x, আর মাঝের দুটো গুণ করলে হলো 600 পিঠে দুটো শূন্য। তাহলে ছোট মেয়ের জন্য রাখতে হবে তাকে 60,000 টাকা। তাহলে বড় মেয়ের জন্য রাখতে হবে 80,000 টাকা, এবং ছোট মেয়ের জন্য রাখতে হবে 60,000 টাকা। এই টেকনিকটা ইউজ করলে তোমাদের অঙ্কটা ছোট হবে। নাহলে অনেক জায়গায় হয়তো দেখবে যে এই অঙ্কটা এক্স ওয়াই এই সমস্ত ধরে করা হয়েছে, সেক্ষেত্রে অনেক বড় হবে। অর্থাৎ বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা রাখা হলো, দিয়ে আমাদের একটা বড় সড়ো ক্যালকুলেশন করতে হচ্ছে। এখানে আমাদের সেটা করতে
হবে না। তাহলে তোমরা বুঝলে এই অঙ্কটা অবশ্যই তোমরা অন্যভাবেও করতে পারো, তাতে অসুবিধা কিছু নেই। এক্স ওয়াই ধরেও তোমরা অঙ্কটা করার চেষ্টা করবে, করতে পারো, বা অন্য কোনো টেকনিকেও করা যাবে। এখানে এক্স না ধরে পাটিগণিতীয় নিয়মে তোমরা করতে পারো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইলো। তোমরা সবাই ভালো থেকো, আবার পরের দিন দেখা হবে, কথা হবে। স্কুল খুললে তো তোমাদের সঙ্গে সামনাসামনি দেখা হবে, তোমাদের সঙ্গে তো এখন আমার পরিচয় হয়নি। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয়, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি প্রথমেই বলেছি, আরেকবার বলে দিচ্ছি, 9563565426 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যদি কিছু সমস্যা হয়, কোনো অঙ্ক প্রয়োজন পড়ে, কোনো রেফারেন্স বুক থেকে কোনো অঙ্ক প্রয়োজন পড়ে, আমাকে পাঠাবে, আমি করে তোমাদের পাঠাবো। বেশ, ভালো থেকো। ওকে।